নয়না হাঁ করে তাকিয়ে চারদিক দেখছে। আমি নয়নাকে বললাম, তুমি খাবারটা মোমোর হাতে দিয়ে নিচে গিয়ে খাও, আর এখানে যা দেখছো তা বাইরে কাউকে বলবো না, কেমন? নয়না বলল, কিন্তু ভাইয়া এসব কেমনে হলো? আমি বললাম, আমি তোমায় পরে বলবো, কেমন? তুমি এখন বাইরে যাও। নয়না আর কিছু না বলে বাইরে চলে গেল। মোমোর হাতের দিকে তাকালাম, মোমোর হাতেও ছিলে গেছে কিছুটা। আমি আমার হাতের খাবার রেখে মোমোর হাতটা নিয়ে বললাম, এসব কি করে হলো? মোমো বলল, নেহা রুমে এসে এসব করেছে, ওকে আটকাতে গিয়ে কিছুটা আমারও। আমি বললাম, তুমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসো। মোমো আমার কথায় উঠে ফ্রেশ হতে চলে গেল। আমি নেহার সামনে বসলাম আর জিজ্ঞেস করলাম, কি এসব? তুমি কি পাগল হয়ে গেছো? এসব করছো কেন? নেহা কিছু বলছে না, আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। নেহা বলল, আমার সাথে এমন কেন করলো ভাইয়া ও? আমি তো ওকে অনেক ভালোবাসতাম, আমি এখনো ওকে ভালোবাসি। শুধু ওর জন্য আমি নেহালের মতো একটা ভালো মানুষের সাথে ডিভোর্স নিতে চাচ্ছি। নেহা হঠাৎ আমার কোলে মাথা রাখবে এটা আমি কল্পনা করিনি। দোটানায় পড়ে গেলাম, এখন কি করব? তবুও নেহার মাথায় হাত বোলাতে লাগলাম। এটা পৃথিবীর একটা ঘৃণিত নিয়ম। আমরা কখনোই প্রকৃতভাবে যেটা সত্যিকারের ভালোবাসা সেটার কদর করতে জানি না। আমরা সবসময় ভুল মানুষকে আপন মনে করি। নেহাল তোমার অতীত জানার পরও তোমায় ভালোবেসেছে, যেটা তোমার সদরে গ্রহণ করা উচিত ছিল, কিন্তু তুমি সেটা না করে তাবিবের মিথ্যা ভালোবাসার পিছনে ছুটে আসছো। যার ভালোবাসা ছিল শুধুই লোক দেখানো আর তোমার শরীরের জন্য, ঠিক তেমনি তাবিবও হয়তো কারো মিথ্যা ভালোবাসার পিছনে ছুটছে। এভাবেই চলে আসছে এবং চলতে থাকবে। মোমো ওয়াশরুম থেকে বের হয়ে নেহার মাথা আমার কোলে দেখে ওখানেই দাঁড়িয়ে যায়। মোমো আবার না জানি আমায় কি ভাবছে। আমি মোমোর দিকে তাকিয়ে আছি। নেহা এদিকে বলছে, আমার বাঁচার কোনো অধিকার নেই ভাইয়া, আমি সবাইকে কষ্ট দেই, আমি আমার জীবন রাখবো না। নেহার এই কথা শুনে মোমো ধীরে ধীরে আমার পাশে এসে আমার কাঁধে হাত রেখে আমার পাশে দাঁড়িয়ে রইল। আমি বললাম, এই জীবনটা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, যা একবার হারালে আর কোনোদিন ফিরে পাবে না। আর তুমি কার জন্য সুইসাইড করবে? তুমি মরে গেলে যার বিন্দুমাত্র কিছু আসে যায় না, তার জন্য? ভালোবাসা বাঁচার স্বপ্ন দেখায়, সুইসাইড না। যে ভালোবাসা সুইসাইডের দিকে ঠেলে দেয় সেটা কখনোই ভালোবাসা হতে পারে না। তুমি যে ভালোবাসা তাবিবের জন্য পুষে রেখেছো, তার থেকে বিন্দুমাত্র নেহালকে যদি দাও, তবে সে তোমার পুরো অতীত ভুলিয়ে দিবে। তুমি ভুল মানুষকে বিশ্বাস করেছো। তাবিব কখনোই তোমায় চায়নি। যদি চাইতো তবে অবশ্যই তোমার বাবার সাথে কথা বলতে আসতো, কিন্তু তাবিব কখনোই তোমার বাবার সাথে কথা বলতে আসেনি, উল্টো তোমায় মিথ্যা বলেছে। আমরা তো মানুষ, ভুল তো আমরাই করব, কিন্তু এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভুলটা শুধরে আমাদেরকেই নিতে হবে। ভুলকে প্রাধান্য দিয়ে জীবন শেষ করে দেওয়া শুধু বোকামি ছাড়া আর কিছু না। নেহা বলল, কিন্তু নেহাল আমায় কোনোদিন ক্ষমা করবে না। আমি বললাম, নেহা তুমি চিন্তা করো না, তোমার ভাইয়া সব ঠিক করে দিবে। আমি মোমোকে বললাম, মোমো তুমি নেহাকে ফ্রেশ করে নিয়ে আসো, একসাথে খাবো। রাতের খাওয়া শেষে মোমো আর আমি নেহাকে নিয়ে আমাদের রুমে আসলাম। সে রাতে কেউ আর ঘুমায়নি। একজন ভাঙা হৃদয়ের মানুষের সবসময় একটা সাপোর্ট প্রয়োজন হয়। নেহাকে আমরা ঠিক সেই সাপোর্টটাই দিলাম। পরদিন যখন ঘুম ভাঙলো তখন কয়টা বাজে ঠিক বুঝতে পারছি না, কিন্তু চোখ খুলে আমার পাশে মোমোর পরিবর্তে নয়নাকে বসে বসে গেমস খেলতে দেখে কিছুটা অবাক হলাম। আমি বললাম, তুমি এখানে কেন? নয়না বলল, তোমায় খেতে ডাকতে আসছি। তো না ডেকে বসে আছো কেন? নয়না বলল, তুমি নাকি অনেক রাতে ঘুমাইছো, তাই আপু ডাকতে নিষেধ করেছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি খাইছো? নয়না বলল, না, তোমার সাথে একসাথে খাবো। মোমো আর নেহা কোথায়? নয়না বলল, আপুরা নিচে সবাই একসাথে বসে খাচ্ছে। তো তুমি এখানে কেন? নয়না বলল, আমি তোমার সাথে খাবো, তাই যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। বাহ, এ তো দেখি মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল। যার অপেক্ষায় করার কথা সেই খেতে চলে গেছে, আর যার খাওয়ার কথা সে অপেক্ষা করছে। ফ্রেশ হয়ে নয়নার সাথে বাইরে আসলাম। টেবিলে সবাই বসে কত হাসাহাসি করছে। পরিবার যারই হোক না কেন, যদি পুরো পরিবারের মানুষকে একসাথে বসে এভাবে হাসতে দেখি, তবে মনে হয় 8টা জান্নাত চোখের সামনে ঝলমল করছে। আমি আর নয়না ওনাদের কাছে আসতেই চাচি বলল, জামাই বাসায় এসে আমার 2 মেয়ের উপরে যে জাদু করে দিয়েছে, নয়না নাকি জামাইকে ছাড়া খাবেই না। আর নেহা কতদিন পর আজ আমাদের সাথে টেবিলে খেলো। অন্য দিক থেকে একজন বলল, আপনাদের জামাই সত্যিই জাদু জানে। আমি চেয়ার টেনে নিয়েছি বসবো, সেই সময় উকিল এসে হাজির। উকিলকে দেখে আমার শ্বশুর আর চাচু উঠে ওনার সাথে কথা বলতে গেল। আমিও আর না বসে সেদিন এগিয়ে গেলাম। যখন উকিল ডিভোর্স নিয়ে কথা বলছিল তখন খেয়াল করলাম নেহা উঠে রুমে চলে গেল। মোমো গিয়ে আমার পাশে দাঁড়ালো। আমি মোমোর কানে ফিসফিস করে বললাম, তোমার কি মনে হয় এই ডিভোর্সটার আর প্রয়োজন হবে? মোমো বলল, আমি কিছু জানি না। উকিল বলল, আমি নেহালের সাথে কথা বলেছি গতকাল। ও বলেছে নেহা আগে সাইন করে দিলেই নেহালও সাইন করে দিবে। নেহার থেকে এটা সাইন করে নিয়ে আসুন। নেহার আব্বু কাপা কাপা হাতে উকিলের থেকে ডিভোর্স পেপারটা নিয়ে মোমোর দিকে এগিয়ে গেল। নেহার সাইন নিয়ে আসো তো মা। মোমোর সামনে থেকে আমি পেপারসটা নিলাম। আমার মনে হচ্ছে না এসবের আর দরকার হবে, তবুও আমি আর মোমো যাচ্ছি সাইন নিতে। ডিভোর্স পেপারস নিয়ে মোমো আর আমি নেহার রুমের দিকে এগিয়ে গেলাম। ডিভোর্স পেপার নিয়ে যখন নেহার রুমে আসলাম তখন নেহা খাটের এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে আছে। আমাদের আসতে দেখি নেহা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো আর বলল, ভাইয়া আমি এই ডিভোর্স কিছুতেই চাই না, ভাইয়া প্লিজ তুমি কিছু করো। আমি মোমোর দিকে তাকিয়ে আছি। নেহার থেকে আমায় ছাড়িয়ে নিয়ে নেহাকে মোমোর দিকে এগিয়ে দিলাম।
আমি মুমুর দিকে তাকিয়ে আছি। নেহার থেকে আমায় ছাড়িয়ে নিয়ে নেহাকে মুমুর দিকে এগিয়ে দিলাম। আমি জানতাম তুমি এমন কিছু বলবে। মুমু, তুমি ওকে ফ্রেশ করাও, আর তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব। নেহার রুমে মুমুকে রেখে আমি নিচে চলে আসলাম। চাচ্চু জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, নেহা সাইন করেছে কিনা সেটা জানতে। আমি বললাম নেহা সাইন করেনি। সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো। যে মেয়েটা এই ডিভোর্সের জন্য এত কিছু করলো, এখন সে সাইন করেনি কেন? নেহার আব্বু বলল, সাইন করেনি মানে? আমি বললাম নেহা ডিভোর্স চায় না, সে আবার নেহালের সাথে একসাথে থাকবে। আমার কথায় সবাই যেন নতুন ঈদের চাঁদ দেখতে পেয়েছে। চাচ্চু হাসি মুখে এসে আমায় জড়িয়ে ধরলো। তুমি সত্যি বলছো বাবা? আমি বললাম হ্যাঁ। তাহলে আমি এখনই নেহালের সাথে কথা বলছি। আমি বললাম চাচ্চু, নেহালের সাথে আমি, মুমু, নেহা একসাথে গিয়ে কথা বলবো, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি বরং উকিল আঙ্কেলকে একেবারে ক্লোজ করে দিন। পেপারসগুলো ওনার হাতে দিয়ে আমি চলে আসলাম নেহার রুমে। আর নেহাকে বললাম, এই যে সমস্যার সমাধান হয়েছে, এখন তো হাসুন। নেহা বলল, ভাইয়া তুমি সত্যিই আমার অনেক বড় উপকার করলে। তুমি আমার জীবনে না আসলে আমি 2 কুল হারিয়ে মাঝ নদীতে ডুবে মরে যেতাম। আমি বললাম, হয়েছে, এখন যে কদিন এখানে আছো সবার সাথে মিলেমিশে সময় কাটাবা। নেহা বলল, আমি আমার বাসায় যাব না। আমি বললাম, তুমি এখন বাসায় গিয়ে কি করবা? নেহালকে এখানে ডেকে আনবো, তাহলে কেমন হয়? মুমু বলল, খুবই ভালো হয়। আমি বললাম, একটা কথা মনে রাখবে, স্বামী, বাবা আর নিজের ভাই ছাড়া অন্য কোনো পুরুষ যদি তোমার প্রশংসা করে, তবে বুঝে নিবে সে একটা সুযোগের সন্ধান করছে। এইসব মানুষকে কখনোই প্রশ্রয় দিবে না। বিয়ের আগে তোমার জীবনে কি ছিল কি না ছিল সেটা অতীত। বিয়ের পর জীবনের একমাত্র আকর্ষণ হবে একটা মেয়ের জন্য তার স্বামী। নেহা বলল, সেটা এই কয়দিনে বুঝে গেছি ভাইয়া। আমি বললাম, যে পরিবারে নারীর চাহিদা কম, সেই পরিবারের সুখের পরিমাণ ততই বেশি। স্বামী ভালোবেসে যা দিবে সেটাতেই সন্তুষ্ট থাকবে, কোনোদিন সুখের অভাব হবে না। নেহা মুমুকে বলল, আপু তুমি সত্যি অনেক ভাগ্যবতী, ভাইয়ার মতো একজন স্বামী পেয়েছো। মুমু বলল, এই একদম নজর দিবা না কিন্তু, বলে দিলাম। এই তুমি চলে যাও তো, নয়তো তোমার দিকে নজর দিবে। নেহা বলল, যাও যাও, আমারও বর আছে, আরও অনেক ভালো। মুমু আমায় রুমে নিয়ে আসলো, এসেই বিছানা গুছাইতে শুরু করলো। আমার সাথে কোনো কথাই বলছে না। নেহা জড়িয়ে ধরায় হয়তো মন খারাপ করেছে। আমি কি জানতাম নেহা এসে আমায় জড়িয়ে ধরবে। এতক্ষণ শালিকাকে বোঝালাম, এখন আবার বউয়ের রাগ ভাঙাতে হবে। পিছনে থেকে গিয়ে মুমুকে জড়িয়ে ধরলাম। আমি জড়িয়ে ধরার সাথে সাথেই মুমুর কাজ বন্ধ হয়ে গেল। আর আমি জিজ্ঞেস করলাম, তুমি কি রাগ করেছো আমার উপর? মুমু বলল, কই না তো। তাহলে অভিমান করেছো কেন বলো তো? আমি বললাম, আমি সত্যি বুঝতে পারিনি যে নেহা এসে আমায় জড়িয়ে ধরবে। আমার কথায় মুমু হেসে উঠল। মুমু কেন হাসলো সেটা সত্যি আমি বুঝতে পারছি না। কেমন জানি একটা রহস্য মনে হলো। যখন কাছের কেউ হঠাৎ সিরিয়াস কথার মাঝে হেসে উঠে, তখন অলৌকিক একটা ভয় মনের মাঝে নিজের অজান্তেই বাসা বাঁধে। আমি বললাম, হাসছো কেন তুমি? মুমু বলল, তোমার কথা শুনে। কেন, আমি কি কোনো জোকস বলেছি? মুমু বলল, তুমি ভাবছো নেহা তোমায় জড়িয়ে ধরায় আমি রাগ করেছি, তাই না? আমি বললাম, হ্যাঁ। মুমু বলল, নেহার কোনো ভাই নেই, তুমি তার বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছো। আর নেহার চোখে তোমার জন্য সম্মান দেখেছি, কোনো লালসা নয়। সেটার থেকে বড় কথা হচ্ছে আমি তোমায় বিশ্বাস করি। আমি বললাম, তাহলে কথা বলছো না যে আমার সাথে? মুমু বলল, আমি তো কাজ করছি। মুমু কিছুক্ষণ থেমে বলল, ইদানিং একটা ভাবনা সবসময় আমার মাথায় ঘোরে। আমি বললাম, কি ভাবনা শুনি? মুমু বলল, আমি তোমায় মাত্র কিছুদিন চিনি, এখনই তোমায় নিয়ে আমার গর্বের কোনো সীমা নেই। তানিশা এতদিন তোমার সাথে থেকে কিভাবে তোমাকে ছেড়ে যায়। আমি মুমুকে একটু শক্ত করে জড়িয়ে ধরে বললাম, পৃথিবীতে মানুষ আমাদের জীবনে আসে 2 রূপে। কেউ আসে প্রয়োজন হয়ে, কেউ প্রিয়জন। 90% মানুষের জীবনে প্রথমে প্রয়োজন হয়ে আসে। প্রয়োজন হয়ে আসা মানুষটা চলে যাওয়ার পর যখন সেই মানুষটা অন্য মানুষের উপর থেকে বিশ্বাস ভালোবাসা একটু একটু করে তুলে নিতে থাকে, তখনই প্রিয়জনের আবির্ভাব ঘটে। তেমনি তানিশার জীবনে আমি হয়তো প্রয়োজন ছিলাম, আর সে যাওয়ার পরপরই তুমি তো আমার জীবনে এসেছো। মুমুর কপালে একটা চুমু দিয়ে বললাম, বুঝছো পাগলি আমার? মুমু আমার বুকে মুখ লুকিয়ে বলল, অনেক বুঝেছি স্যার। এরই মাঝে কে যেন এসে বলল, তোমাদের এসব আলগা পিরিত শেষ হলে বইলেও আমি পরে আসবো। কথাটা শুনেই আমি মুমুর থেকে কিছুটা দূরে চলে আসি। দরজার দিকে তাকিয়ে দেখি নয়না দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কখন আসলে? নয়না বলল, সেই কখন। আমি বললাম, বড়দের কথা লুকিয়ে লুকিয়ে শুনছো, লজ্জা করে না? নয়না বলল, তোমাদের যদি এতটাই প্রাইভেট কথা হয় তবে দরজা বন্ধ করে বলতে পারো না? মুমুকে থামিয়ে দিয়ে বললাম, নয়না তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। নয়না বলল, তুমি কি খাওয়ার কথা ভুলেই গেছো? সেই কখন থেকে টেবিলে বসে আছি, খেতে আসলে আসো, নয়তো আমি চলে গেলাম। আমি বললাম, এত রাগ কেন শুনি? তুমি সকাল থেকে আমার জন্য অপেক্ষা করেছো আর আমি আসবো না, এটা কি হয় বলো? চলো আমরা খেতে যাই, তোমার আপু কাজ করুক। নয়না চলে গেল। আমি মুমুর কপালে একটা চুমু দিয়ে ওকে বাই বলে নিচে খাওয়ার জন্য চলে আসলাম। বিকেলে ছাদে দাঁড়িয়ে চারদিকের পরিবেশটা অনুভব করার চেষ্টা করছি। সেই সময় সেখানে নেহা চলে আসলো, সাথে তার স্বামীও আসছে। নেহার স্বামী আমার সামনে আসতেই সালাম দিল। আমি বললাম, কেমন আছো? নেহাল বলল, ভালো ভাইয়া। আপনি আমায় ডেকেছেন নাকি? আমি নেহালের পিছনে থেকে নেহা ইশারায় আমায় বোঝাচ্ছে আমার নাম নিয়ে ও নেহালকে ডেকে নিয়েছে। আমি বললাম, ও হ্যাঁ, আমি ডেকেছিলাম। নেহাল বলল, কেন ভাইয়া, কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন? আমি বললাম, হ্যাঁ। নেহা তুমি নিচে যাও,
আমরা আসছি একটু পরেই। নেহা বলল আচ্ছা ভাইয়া। আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা তোমার? নেহাল বলল এই তো ভাইয়া যাচ্ছে চলে কোনো রকম। আমি বললাম ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার কারণ? নেহাল বলল আমি তো কোনো সিদ্ধান্ত নিইনি ভাইয়া, নেহা আমার সাথে নিজেকে সুখী মনে করে না তাই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। আমি বললাম তোমার সাথে সুখী মনে করে না কেন? ওর কি এমন চাহিদা যা তুমি পূর্ণ করতে পারো না? নেহাল বলল সেটা তো ভাইয়া যদি আমি জানতাম তবে তো হতোই। আমি বললাম ওর কি কোনো সম্পর্ক ছিল যেটার জন্য ও তোমায় ছেড়ে যেতে চায়? নেহাল বলল জানি না। আমি বললাম ও কি কখনো তোমায় এমন কিছু বলেছে যে বিয়ের আগে সম্পর্ক ছিল এখন ছেলেটা আবার ফিরে আসতে চায়? নেহাল বলল কি যে বলেন আপনি, ওর বিয়ের আগে কোনো সম্পর্কই ছিল না, ও অনেক ভালো একটা মেয়ে। আমি বললাম দেখো আমি সবকিছু জানি, নেহা আমায় সবটা বলেছে, তুমি আমার থেকে লুকাতে চাইলেও সেটা পারবে না। নেহাল আর কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে মিথ্যা কথাগুলো কেন বললে? নেহাল বলল বিয়ের দিন নেহার বাবা ওর হাতটা আমার হাতে দিয়ে বলেছিল নেহার ইজ্জত সম্মানের দায়িত্ব আজ থেকে তোমায় দিলাম। যার সম্মানের দায়িত্ব আমার কাঁধে তাকে অন্য একজনের সামনে ছোট করে কিভাবে বলুন? আমি এই কথাগুলো কখনোই নেহালকে জিজ্ঞেস করতাম না, কিন্তু ছাদের দরজার ওপাশে নেহার ওড়না দেখা যাচ্ছে, সে নিচে যায়নি, তাই এই কথাগুলো নেহাকে শোনানোর জন্য বললাম। যে পুরুষ একজন মহিলার পুরো অতীত জেনে তাকে ভালোবাসতে পারে সে কখনোই সেই নারীর সম্মান কারোর সামনে নিলাম হতে দিবে না। আমি নেহালকে বললাম যদি সে আবার তোমার কাছে ফিরে আসে তবে? নেহাল বলল আমার দরজা তার জন্য বরাবরই খোলা, তাকে আমি ভালোবাসি ভাইয়া। নেহাকে সবসময় আমার মনে একটা ফুলের ন্যায় যত্ন করে রেখেছি, বাকিটা জীবনও রাখবো। এবার আমি বললাম নেহা আর ওখানে দাঁড়িয়ে শুনতে হবে না, তুমি চাইলে এখানে এসেই শুনতে পারো, তোমার বরের কি ইন্টারভিউ নিচ্ছি নাকি আমি? নেহা গুটি গুটি পায়ে এগিয়ে আসলো, চোখগুলো ভেজা ভেজা, কান্না করছে মেয়েটা। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ধারালো অস্ত্র মেয়েদের চোখের পানি, যে কোনো পুরুষকে ঘায়েল করতে সক্ষম। আমি নেহালকে বললাম আমার এই পাগলি বোনটাও তোমায় অনেক ভালোবাসে, নিজের অজান্তেই অনেক বড় ভুল করতে যাচ্ছিল, তোমার ভালোবাসায় আবার ফিরে এসেছে, তাকে আগলে রেখো। নেহাল নেহাকে বুকে টেনে নিয়ে বলল সারা জীবন আগলে রাখবো ভাইয়া। তাদের ওখানে রেখে আমি নিচে আসতে যাব, তখনই মুমুর সাথে দেখা। মুমুকে ওদের দেখিয়ে বললাম দুজনই একটু ভালোবাসার পাগল, কিন্তু একজন ছুটছে মিথ্যা ভালোবাসার পিছনে আর অন্যজন আগলে রাখতে পারেনি তার ভালোবাসাকে। এখন দেখো দুজনেই কতটা সুখে দুজনকে জড়িয়ে ধরে আছে। এই জন্য মনে হয় ভালোবাসার মাঝে একটু আধটু বিচ্ছেদ দরকার, ভালোবাসার গছটাকে শক্ত মজবুত করার জন্য, কিন্তু পার্মানেন্ট বিচ্ছেদ নয়। মুমু বলল এখন তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম আমার তুমির কাছেই যাচ্ছিলাম। তাই বুঝি? আমি বললাম চলো আমরা চলে যাই, আজ ওরা উড়ুক, নীল আকাশে ভাসুক কিছু নতুন স্বপ্নের ভেলায়। মুমুকে নিয়ে রুমে চলে আসলাম। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। এই দিনগুলোতে এখানের মানুষের সাথে এতটাই ঘনিষ্ঠ হয়ে গেছি যে বাসাতেই যেতে মন চাইছে না। আজ দুপুরে বাসায় চলে আসছি, এখন রাত। মুমু আয়নার সামনে বসে চিরুনি করছে আর আমি কিছুক্ষণ তার দিকে অপলক তাকিয়ে আছি। নারী শুধু একটা শব্দ নয়, যে বা যারা নারীকে মনের গভীর থেকে অনুভব করতে পেরেছে সেই জানে এই নারী শব্দের পিছনে কতটা অর্থ লুকিয়ে আছে, কতটা ত্যাগ, কতটা ভালোবাসা, কতটা ধৈর্য লুকিয়ে থাকে এই একটা শব্দে। নারী ছাড়া কোনো পরিবার হয় না, কারণ পুরুষ কখনোই কোনো নারীর মতো করে ভালোবাসার সুতায় পরিবারকে বেঁধে রাখতে পারবে না। কিন্তু অনেক পরিবারে নারীরাই অবহেলায় ডুবে থাকে, পরিবারের সুখের জন্য সবকিছু ত্যাগ করতে রাজি, কিন্তু তার স্বামীর একচুল অংশও কাউকে দিবে না, নয়তো অন্যান্য সবকিছুর বেলায় সে শ্রেষ্ঠদাতা। এসব ভাবতে ভাবতে হাসপাতালে নেহার হাত ধরার কথাটা মনে পড়তেই ঠোঁটের কোণে মুচকি হাসিও চলে আসলো। মোমো বলল এই তুমি হাসছো কেন? আমি বললাম কোথায় হাসছি আমি? আমার থেকে লুকাবা না তুমি, আমি এইমাত্র দেখলাম তুমি হাসছো। আমি বললাম আমি হাসিনি, তুমি ভুল দেখছো। মোমো বলল ভালো। ফোনের বিরক্তিকর রিংটোনটা বেজে উঠতে মোমোর দিকে থেকে দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকালাম। এমন একটা বউ থাকলে এইসব যান্ত্রিক জিনিস সবসময় বিরক্তিকর মনে হয়। বসের ফোন। বিছানায় বসা থেকে উঠে বারান্দায় এসে কল রিসিভ করলাম। একটু পরেই যখন রুমে আসলাম মোমো বলল কে কল দিছিল শুনি? আমি বললাম বস। মোমো বলল কি বলে? আমি বললাম কি আর বলবে, গতকাল রাতে বলছি আজ বাসায় আসবো, তাই ফোন দিছে বাসায় আসছি কিনা সেটা জানার জন্য। মোমো বলল ও কাল থেকে আবার অফিসে যেতে হবে। মোমো বলল এই তোমার বস ছেলে নাকি মেয়ে, তোমায় এতদিন ছুটি দিল? আমি বললাম মেয়ে হলে কি হবে আর ছেলে হলেই কি হবে শুনি? মোমো বলল মেয়ে হলে ওই চাকরি ছেড়ে দিবা, আর ছেলে হলে তোমার বসের মতলব আছে, নয়তো উনি এতদিন তোমায় ছুটি দিবে কেন? আমি বললাম যা বাবা, ছুটি দিলেও দোষ না দিলেও দোষ, উনি আমায় নিজের সন্তানের মতো আদর করেন। মোমো বলল ভালো। পরদিন অফিসে বসে আছি, কোনো কাজেই মন বসছে না। মোমোকে কল দিয়ে কিছুক্ষণ কথা বললে হয়তো মন ভালো হয়ে যাবে, কিন্তু সেই সুযোগও নেই। তখনই পিয়ন এসে বলল বস ডাকে। বসের সাথে কথা বলছি আর এদিকে মোমো কল দিচ্ছে। ভুলবশত মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেছি। একবার কল আসতেই কেটে দিয়ে মোবাইল সাইলেন্ট করে রাখলাম, কিন্তু বারবার মোবাইলের দিকে তাকানোতেই বস বুঝতে পারছে কি বউ কল দিচ্ছে। আমি বললাম হ্যাঁ, নতুন নতুন এমন থাকবে কিছুদিন, যাক এরপর সব শেষ। রাতে যখন বাসায় ফিরলাম রুমে এসে দেখি বউ বিষাক্ত সাপের মতো ফুসফুস করছে। আগে থেকে আন্দাজ করতে পারছিলাম এমন কিছু হবে, তাই আসার সময় বেলি ফুলের একটা মালা সাথে করে নিয়ে এসেছি। একটা মেয়ে যতই রেগে থাক না কেন, বেলি ফুলের সুবাস রাগটাকে ঠিক সেভাবে গলিয়ে দেয়, আগুন যেভাবে প্লাস্টিককে গলিয়ে দেয়। এভাবেই চলছে।
দেখতে দেখতে সময় কোন দিকে গড়িয়ে 2 বছর কেটে গেল বুঝতে পারলাম না। গত 2 মাস হলো মোমোকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই 2 মাস আমার কাছে 2 যুগ মনে হচ্ছে। হঠাৎ করে কি থেকে কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কয়েকটা ঘন্টায় আমার জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হারিয়ে ফেললাম। মোমোর যত পরিচিত আত্মীয় আছে সবার কাছেই খোঁজা শেষ, কিন্তু কোথাও মোমোর দেখা মিলল না। আজ নিজের চারপাশটা শূন্যতায় ভরে গেছে। কিছু প্রিয় জিনিস হারানোর অভিমান একান্তই সৃষ্টিকর্তার সাথে। তবুও ছলছল চোখ আকাশ পানে তাকিয়ে জিজ্ঞেস করি, আমার সাথেই কেন এমন হয়। আসসালামু আলাইকুম গাইজ। তো এখানেই অর্ধাঙ্গিনী গল্পের সমাপ্তি হয়। আসলে সমাপ্তিটা যে এভাবে এত কষ্টের হবে সেটা আমিও নিজেই বুঝতে পারিনি। তো আমার মনে হয় এই গল্পের সিজন 2 আসতে পারে। তো আপনারা যদি সিজন 2 দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর গাইজ আমি চাচ্ছি এখন একটা ইসলামিক গল্প দিতে। তো আপনারা যদি ইসলামিক গল্প শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই ভাইয়ের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যান। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।